কানাডার টরন্টো ভিত্তিক সাহিত্য চর্চার প্ল্যাটফর্ম পাঠশালার চ্যানেলে আপনাদের অভিবাদন জানাই। আজ এই চ্যানেল থেকে আপনারা শুনবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আমার দেখা নয়া চীন বইটির শেষ পর্ব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে এটি পাঠশালার নিবেদন। পাঠে আছি আমি ফারহানা আজিম শিউলি। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন। তাহলে এই বইয়ের পরবর্তী পর্ব কিংবা নতুন অন্য কোনো বইয়ের পাঠ এলে আপনারা সময় মতো জানতে পারবেন এবং অডিও বুক করার অত্যন্ত সময় ও পরিশ্রম সাধ্য কাজটিও এতে উৎসাহিত হবে। পড়ছি আমার দেখা নয়া চীন। সরকারি কর্মচারীদের বেতন সম্বন্ধেও আমি যথেষ্ট আলোচনা করেছিলাম নেতৃবৃন্দের সাথে। অনেককে জিজ্ঞাসা করেছিলাম কী হারে বেতন দেওয়া হয় সরকারি কর্মচারীদের। শুনে আশ্চর্য হলাম, কারণ একথা আমরা চিন্তা করতেও পারি না। সে দেশে আয় হিসাবে ব্যয় করা হয়। আমি জিজ্ঞাসা করে জানতে পারলাম 60 কোটি লোকের বিরাট দেশের প্রধান কর্মকর্তা মাও সেতুং আমাদের টাকার 500 টাকা মাসে গ্রহণ করে থাকেন। এইভাবে সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হয়। নিচে 50 টাকা আর উপরে 500 টাকার বেশি কেউ গ্রহণ করতে পারে না। আর যাতে 50 টাকায় সংসার চলে তার বন্দোবস্ত সরকার করে থাকেন। সরকারি দোকান থেকে ন্যায্য মূল্যে জিনিসপত্র কিনতে পারে। জিনিসের দামের সামঞ্জস্য থাকলে 50 টাকায় সংসার চালানো কষ্টকর হয় না। সরকার সমস্ত গরিব কর্মচারীদের ছেলেমেয়ের শিক্ষার ভার নিজেই গ্রহণ করে। তাদের থাকবার জন্য বাড়ির বন্দোবস্ত করে দেওয়া হয়, আর চিকিৎসা যাতে পেতে পারে তারও যথাযথ ব্যবস্থা আছে। যারা বড় বড় কর্মচারী বা রাষ্ট্রপ্রধান, তারা 500 টাকা বেতনের সাথে বাড়ি পায়, গাড়ি পায় এবং নানা সুযোগ সুবিধা পায়। চেয়ারম্যান মাও সেতুং 500 টাকা বেতন নিলেও আর সকল কিছুই ফ্রি পান। তবে তিনি নিজে ছোট্ট একটা বাড়িতে থাকেন। যদিও সে বাড়ির কাছে সাধারণ লোক যেতে পারে না। বিরাট রাজপ্রাসাদের ভিতর ছোট একটা দালানে থাকেন, আর সে প্রাসাদে তার নিজস্ব কর্মচারীরা থাকেন এবং তাদের অফিস বাড়ি খুব বেশি গার্ড দিয়ে রাখা হয়। আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনাদের নেতাকে তো সকলে ভালোবাসেন, তবে তিনি ওভাবে গার্ডের ভিতর বাস করেন কেন? তারা উত্তর দিল, দুনিয়া ভরা আমাদের শত্রু। মাওকে হত্যা করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করতে অনেক সাম্রাজ্যবাদী রাষ্ট্র প্রস্তুত। তাই তাকে আমরা গার্ড দিয়ে রাখি। তিনি আমাদের নেতা। 60 কোটি লোকের আস্থা আছে তাঁর উপর। তার উপর আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ভর করে। দুনিয়ার সৎলোকদের শত্রুও বেশি হয়। এছাড়াও ঘরে শত্রু আছে, তা আপনারা জানেন। চিয়াং কাইশেক ও তার দলবলেরা, যাদের জনসাধারণ দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তারা সুযোগ পেলেই আমাদের নেতাকে হত্যা করতে দ্বিধাবোধ করবে না। বিশ্বাসঘাতক সকল দেশেই আছে। তখন আমার মনে পড়ল পাকিস্তানের প্রধানমন্ত্রী মরহুম লিয়াকত আলী খানের কথা। যদিও অনেক বিষয়ে তার সাথে আমাদের অমিল ছিল, কিন্তু আমরা কোনোদিন এটা বিশ্বাস করি না যে অন্যায়ভাবে কোনো জাতীয় নেতাকে
হত্যা করে দেশের কল্যাণ করা যায়। তাই তার এই হত্যার নিন্দা আমরা করেছিলাম। যে দোষী তাকে ধরে শাস্তি দেওয়ার জন্য আমরা বহুবার দাবি করেছিলাম। যা হোক, বেতন ও মাহিনা সম্বন্ধে আলোচনা করতে করতে অনেক দূর চলে এসেছি। কথা হলো, আমাদের দেশে যেভাবে সরকারের থেকে বেতন দেওয়া হয় তার চেয়ে অন্যায় আর কিছু হতে পারে না। আমাদের দেশের সকলের চেয়ে বড় রাষ্ট্রপতি বেতন পান মাসে 12,000 টাকা, আর বাড়ি গাড়ি সকলই ফ্রি। আর সকলের চেয়ে ছোট কর্মচারী বেতন পায় 20-25 টাকা। অন্যান্য মন্ত্রী ও কর্মচারীরা বেতন পায় 2,000, 3,000, 4,000 করে মাসে। অনেকের বাড়ি ফ্রি, গাড়ি ফ্রি। বেতন বেশি দিতে কেহ আপত্তি করত না যদি রাষ্ট্রের আয় বেশি হতো। গরিব কর্মচারীদের দুঃখের সীমা নাই। একজন গরিব কেরানি 80, 90, 50, 60 টাকা বেতন পায়। তাই দিয়ে ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে হয়, কাপড় চোপড় কিনতে হয়, বাসা ভাড়া করতে হয়, আবার একটু পরিষ্কার কাপড় পরতে হয়। তারপর ছেলে মেয়েদের জন্য অন্য ব্যয় আছে, নিজেদের খেয়েও বাঁচতে হয়। এর মধ্যে আবার জিনিসপত্রের দামে স্থিরতা নাই। মাঝে মাঝে কাপড়ের দাম, চাউলের দাম, বই পুস্তকের দাম, ওষুধপাতি, যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়। তাতে দুখানা কাপড় কিনতে অনেকের 1 মাসের বেতন ব্যয় হয়ে যায়। জিনিসের মূল্যে স্থিরতা ও সামঞ্জস্য না থাকলে সামান্য বেতন বাড়লেও কোনো লাভ হয় না। তাই জিনিসের দামে স্থিরতা এবং ন্যায্য মূল্য ও সামঞ্জস্য থাকা চাই। তাহলেই গরিব কর্মচারীরা কোনো মতে বাঁচতে পারে। তাদের ছেলে মেয়েদের ফ্রি শিক্ষার বন্দোবস্ত করা উচিত এবং সাথে সাথে তাদের জন্য অল্প খরচে বাড়ির বন্দোবস্ত করে দেওয়া উচিত, যাতে তাদের বেশি ভাড়া দিয়ে বাড়ি ঠিক করতে না হয়। আমি যখন জেলে ছিলাম, এক সিপাহী আমাকে বলেছিল যে 60 টাকা বেতন, তার মধ্যে বাসা ভাড়া দিতে হয় 18 টাকা। কারণ যে সামান্য কয়েকটা সরকারি বাড়ি আছে তাহা অন্য সিপাহীদের দেওয়া হয়েছে, আমাকে দেওয়া হয় নাই। কারণ আমি বড় কর্তাদের দালালি করতে পারি নাই। আমি বললাম, তাদের যদি না দেওয়া হতো তাহলে তো তাদেরও আপনার মতো দশা হতো, তাই একই কথা। এটা সত্য কথা যে একদিনে হয় না, কিন্তু সুষ্ঠু কর্মপন্থা থাকা দরকার। নয়া চীনেও সরকার সকলের বাসস্থান ব্যবস্থা সম্পূর্ণ কার্যকরী করতে পারে নাই, সকলকে বাড়ি দিতে পারে নাই। আমাকে তারা বলেছে যে সকলকে সমানভাবে রাখতে আমাদের আরও সময় লাগবে। আমাদের দেশে প্রোপাগান্ডা হয় যে নয়া চীনে সকলকে সমান করে দেওয়া হয়েছে। তা সত্য নয়। বড় বড় কর্মচারী গরিব কর্মচারীদের থেকে কিছুটা সুযোগ সুবিধা বেশি পায়, তাদের বেতনও বেশি। একথা সত্য যে চীনে সকলে যাতে বাঁচবার মতো সুযোগ সুবিধা পায় তা সকলকে দেওয়া হয়। একজনে চাকরি করে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমা করে, আরেকজন না খেয়ে কষ্ট করে, তাহা উঠে গেছে। আরাম করো, আপত্তি নাই, তবে কেউ না খেয়ে থাকতে পারবে না, এই হলো নীতি। তাই আজকাল নয়া চীনে কোনো কর্মচারী ঘুষ খেতে পারে না, আর খেতে চায়ও না। যদি ঘুষ ধরা পড়ে তবে তার সেই মুহূর্তে ভীষণ শাস্তি পেতে হয়। তারা বলে,
তোমাদের বেতনে যখন সংসার চলে যাচ্ছে তখন ঘুষ খাও কেন? আমাদের দেশের কথা আলাদা, এখানে ঘুষ না খাওয়াই ব্যতিক্রম। অনেকে পেটের দায়ে ঘুষ খেতে বাধ্য হয়, আর অনেকে ব্যাংকে টাকা জমা করার জন্য খায়। ইংরেজ আমলে বড় বড় কর্মচারীরা একটু কম ঘুষ খেত, এখন অনেকেই ঘুষ খায়। আমি জানি অনেক কর্মচারী 2-3 হাজার টাকা বেতন পায়, তথাপি ঘুষ খায়। এও জানি 200 টাকা বেতন পায়, তার মধ্যেই সংসার চালায়, ছেলে মেয়ের স্কুল কলেজের খরচ দেয়। তারপরও 40,000 টাকা খরচ করে ঢাকা শহরে বাড়ি কেনে বা করে। 14 বৎসরে রাজনীতিতে আমার শিখবার ও দেখবার যথেষ্ট সুযোগ হয়েছে। পূর্বে শুনতাম দারোগা পুলিশের মতো ঘুষ কেউ খায় না। তারপর শুনতাম সিভিল সাপ্লাইয়ের মতো ঘুষ কেউ খায় না। তারপর শুনতাম কাস্টমস অফিসারদের মতো ঘুষ কেউ খায় না। আমি কয়েক বছর রাজবন্দী হিসেবে জেল খেটেছি। তাতে দেখেছি জেলখানার ঘুষের মতো বৈজ্ঞানিকভাবে ঘুষ বোধহয় কোনো ডিপার্টমেন্টের কর্মচারীরা নিতে জানে না। কোনো দুর্নীতি দমন বিভাগের কর্মচারীর উপায় নাই যে সে ঘুষ ধরে। জেলখানা, পুলিশ ডিপার্টমেন্ট, সিভিল সাপ্লাই ডিপার্টমেন্ট, কাস্টমস, কোর্ট কাচারি, সাব রেজিস্ট্রার অফিস, ইনকাম ট্যাক্স, কারও চেয়ে কেউ কম না, এই ধারণাই আমার শেষ পর্যন্ত হয়েছে। জাতির নৈতিক পরিবর্তন ছাড়া ও সুষ্ঠু কর্মপন্থা ছাড়া দেশ থেকে দুর্নীতি ও ঘুষ বন্ধ করা সম্ভব হবে না। এই দুর্নীতি কঠোরভাবে দমন করা দরকার। নিরাপত্তা আইন যদি ব্যবহার করতে হয়, তবে এদের বিরুদ্ধে ব্যবহার করলে বোধহয় জনসাধারণ এই নিরাপত্তা আইনের কোনো সমালোচনা করত না। সকলের চেয়ে দুঃখের কথা হলো, অনেক দুর্নীতিপরায়ণ নেতা দেশে আছে যারা শাসক গোষ্ঠীর সাথে হাত মিলাইয়া চোরা কারবার করে লক্ষ লক্ষ টাকা উপায় করে। যখন তাদের বিরুদ্ধে কোনো সৎ কর্মচারী মামলা দায়ের করতে চায়, তখনই বড় বড় মন্ত্রীরা এই সমস্ত কর্মচারীদের বদলি করে মামলা ধামাচাপা দেয়। নয়াচীন থেকে দুর্নীতি তুলে দেওয়া সম্ভব হয়েছে এই কারণে যে রাষ্ট্রের কর্ণধাররা ঘুষ দুর্নীতি তুলে দিতে বদ্ধপরিকর। আমি নয়াচীনে একটা ঘটনা শুনেছিলাম যে মাও সেতুংয়ের একজন প্রধান বন্ধু এবং নয়াচীনের নেতা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছিল বলে তাকে বিচার করে ফাঁসি দেওয়া হয়েছিল। ইচ্ছা করলে মাও সেতুং তাকে রক্ষা করতে পারতেন, কিন্তু বিচারে যাকে ফাঁসির হুকুম দিয়েছে তাকে রক্ষা করা অন্যায়। ইসলামী রাষ্ট্রের খলিফাদের সময় এইভাবে ভাইকেও অন্যায় করলে খলিফারা ক্ষমা করতেন না, দরকার হলে ফাঁসি দিয়ে হত্যা করতেন। এরকম বহু ইতিহাস আছে। দুঃখের বিষয়, কয়েকজন মুসলমান নামধারী নেতা পবিত্র ইসলামের নাম ব্যবহার করে দুর্নীতি, ঘুষ ও চোরা কারবারিকে প্রশ্রয় দিচ্ছে। নিজেরাও অনেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছে। দেশের রাষ্ট্রনায়করা যদি দুর্নীতিপরায়ণ হয়, তবে আর দেশের কর্মচারী ও জনগণ দুর্নীতিপরায়ণ কেন হবে না? দুর্নীতি সমাজের ক্যান্সার রোগের মতো। একবার সমাজে এই রোগ ঢুকলে সহজে এর থেকে মুক্তি পাওয়া কষ্টকর। আমাদের দেশের বিচারে একটা লোক আরেকজনকে হত্যা করলে বিচারে তাকে ফাঁসি দেওয়া হয়। ডাকাতি করলে বা চুরি করলে তাকে কয়েক বৎসর ধরে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একটা লোক হঠাৎ রাগের বশবর্তী হয়ে
আরেকটা লোককে হত্যা করলো, যাকে হত্যা করা হয় তার সংসারটা খতম হয়ে যায়, কারণ সেই লোকটার ওপর সমস্ত সংসার নির্ভর করে। কিন্তু চোরাকারবারিকে ফাঁসি দেওয়া হয় না। ফাঁসি যদি কাহাকেও দিতে হয় তবে চোরাকারবারি ও দুর্নীতিপরায়ণ লোকদেরই দেওয়া উচিত। একজন চাউলের চোরাকারবারি লক্ষ লক্ষ মন চাউল জমা রেখে লক্ষ লক্ষ লোককে না খাইয়ে মারে। আর একজনকে হত্যা করলে যদি ফাঁসি হয় তবে হাজার হাজার লোকের যারা মৃত্যুর কারণ তাদের কি বিচার হওয়া উচিত? ধরুন, একজন কাপড়ের চোরাকারবারির জন্য অনেক মহিলা ইজ্জত রক্ষা করার সামান্য কাপড় জোগাড় করতে না পেরে আত্মহত্যা করে, তবে তার বিচারে কি হবে? সে তো লক্ষ লক্ষ নারীর ইজ্জত ও জীবন নষ্ট করেছে। আমি জানি আমাদের দেশের এক স্বনামধন্য মুসলিম লীগওয়ালা একমাত্র কাপড়ের চোরা কারবার করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছে। তবে ইলেকশনে দাঁড়াইয়া লক্ষ লক্ষ টাকা খরচ করেও ভোট পান নাই। তার বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য সরকারি কর্মচারীরা চেষ্টা করেছিল। তখন তাদের বদলি করে দিয়ে সেই চোরা কারবারিকে রক্ষা করা হয়েছিল। এমনকি শোনা যায় যে ফাইলগুলি পূর্ব বাংলা থেকে উড়ে করাচি চলে গিয়েছিল এবং কোনো এক মন্ত্রীর বাক্সের মধ্যে ফাইলগুলি আটকাইয়া রাখা হয়েছিল। এত বড় যেখানে দুর্নীতি, সেখানে সরকারি কর্মচারীরা কোন সাহসে বড় বড় চোরা কারবারিদের গায়ে হাত দেবে? নয়াচিনকে এখানে সত্যিকারের ধন্যবাদ দিতে হয়। কোনো দোকানদারও ঠিক করা দামের চেয়ে 1 পয়সা বেশি নিতে সাহস পায় না, কারণ তারা জানে সরকার টের পেলে আর উপায় থাকবে না। সেখানকার সরকার দেশের থেকে দুর্নীতি মুছে ফেলতে বদ্ধপরিকর। যারা দুর্নীতিপরায়ণ তাদের ওপর কারও মায়া নাই, মমতা নাই, স্নেহ নাই, ভালোবাসা নাই, সকলেই তাকে ঘৃণা করে। সাধারণ লোক এই সমস্ত দুর্নীতিপরায়ণ লোকদের দেখলে নাকি মুখে থুতু দেয়। সত্য মিথ্যা জানি না, তবে এরকম গল্প নয়াচিনে শুনেছি। সে দেশের লোকও সাড়া দিয়েছে সরকারের দুর্নীতি নির্মূল কর্মকাণ্ডে। যদি কোনো কর্মচারী ঘুষ নেয় বা চায় তবে তার আর রক্ষা নাই। তখন জনগণ একমত হয়ে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। সরকারও তখন কঠোর ব্যবস্থা নেয়। আমাদের দেশে জনগণ সত্যই এভাবে এগিয়ে আসে নাই, সরকারও কঠোর হয় নাই। একদিন এক বাড়িতে আমি গিয়েছিলাম, নাম বলবো না বা ঠিকানা দিব না। সে ভদ্রলোকের একটা ছেলে ছিল, আমার সাথে পড়তো। ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, আপনার ছেলে কোথায়? তিনি বললেন, ও চাকরি করে। আমি জিজ্ঞাসা করলাম, কি চাকরি করে? বললেন, চাকরি বেশি ভালো না, তবে 100 টাকা বেতন পায় আর কিছু উপরিও আছে। উপরি মানে ঘুষও পায়। আমি আশ্চর্য হয়ে তার মুখের দিকে চেয়ে রইলাম। তারপর নিজকে আমি সামলিয়ে নিয়ে বললাম, তবে তো বেশ ভালোই আছে। ভেবে দেখুন সমাজ কোথায় গিয়েছে। ছেলে ঘুষ খায়, পিতা তাহা গর্বের সাথে ঘোষণা করে। সমাজ কত নেমে গেলে এই অবস্থায় আসতে পারে? আমার দেশের এক নেতা একদিন আমার কাছে গর্ব করে বলেছিলেন যে তার জামাই 1 পয়সা বাড়ির থেকে না নিয়ে ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছে। আমি একটু মুখ পোড়া মানুষ,
মনে যা আসে এবং তা সত্য হলে মুখের ওপর বলে দিই। কাউকেই ভয় করি না, আর চক্ষু লজ্জা একটু কম। বললাম, বিনা টাকায় ব্যবসা হয় এটা তো জানতাম না। তবে হয় আমাদের দেশের পীর সাহেবদের। ফুঁ দিয়া ধর্মের কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে বড় বড় ঘর করে ও জমি কেনে, কোনো কাজকর্ম করে না। এটা একটা ব্যবসা। আরেকটা ব্যবসা রাতে ঘরে শীত কাটা অথবা ডাকাতি করা, যাতে কোনো অর্থের প্রয়োজন হয় না। আরেকটা ব্যবসা আছে যেটা বিনা টাকায় হয়, সেটা বেশ্যাবৃত্তি করা। এছাড়া বিনা টাকায় কোনো ব্যবসা হয় বলে আমার জানা নাই। এখন আমাদের দেশের নতুন এক ব্যবসা হয়েছে, পারমিটের ব্যবসা। মন্ত্রীদের দালালি করে যদি একটা পারমিট পাওয়া যায়, তা বিক্রি করলে কিছু টাকা আসে। যদিও সেই পারমিট বিক্রিতে গরিবের অনেক ক্ষতি হয়, তবু টাকা পাওয়া যায়। নয়াচীন থেকে ঘুরে এসে আমার এই মনে হয়েছে যে জাতির আমূল পরিবর্তন না হলে দেশ থেকে দুর্নীতি দূর করা কষ্টকর। নতুন করে সকল কিছু ঢেলে সাজাতে হবে। ভাঙা দালানে চুনকাম করে কোনো লাভ হয় না, বেশি দিন টিকে না, আবার ভেঙে পড়ে। পুরানো দালান ভেঙে ফেলে দিয়ে নতুন করে গড়ে তুললে ঘুণ ধরতে বা ভেঙে পড়তে অনেক সময় লাগে। সাথে সাথে ভিত্তিটা মজবুত করতে হয়। ভিত্তি মজবুত না হলে সামান্য বাতাসে ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। তাই নয়াচীনে দেখেছি তারা ভিত্তি মজবুত করে কাজ শুরু করেছে। সত্য কথা বলতে কি, নতুন দেশ, নতুন মানুষ, নতুন তাদের ব্যবহার। মনে হয় সকল কিছুর মধ্যেই নতুনত্ব। আপনাদের জানা আছে চীন দেশ 60 কোটি লোকের দেশ। 3 সম্প্রদায়ের লোকেরা সে দেশে বাস করে। শতকরা প্রায় 80 জনই বৌদ্ধ, প্রায় 5 কোটি মুসলমান, আর কিছু খ্রিস্টান। কয়েকটা প্রদেশে মুসলমানদের সংখ্যা বেশি, এমনকি শতকরা প্রায় 90 জন মুসলমান। আর অন্যান্য প্রদেশেও মুসলমান কিছু কিছু আছে। চিয়াং কাইশেকের সময় বহু সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হতো। হাজার হাজার নিরীহ লোক মারা যেত। এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের ওপর অত্যাচার চালাতো। ধর্মের নামে বহু জুয়াচুরি চলত। কুসংস্কার দেশের মধ্যে অনেক বেশি ছিল। সিনকিয়াং প্রদেশের গভর্নর জনাব বোরহান শহীদ, পিকিং বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জনাব হালিম ও একজন সাধারণ কর্মী জনাব ইউসুফের সাথে আলাপ করে মুসলমানদের দুরবস্থা সম্বন্ধে অনেক কথা শুনেছি। জনাব ইউসুফের 2 ভাইকে চিয়াং কাইশেকের সৈন্যরা হত্যা করেছিল। তার বৃদ্ধ পিতাকেও হত্যা করা হয়েছিল। বাড়ি জ্বালাইয়া দেওয়া হয়েছিল এই জন্য যে তারা মাও সেতুং সরকারের সমর্থক ছিলেন। ইউসুফ আমাকে বলেছিল যে সাধারণ মুসলমানরা চিয়াং কাইশেককে সমর্থন করত না, কারণ তার শাসনের সময় মুসলমানদের উপর অমানুষিক অত্যাচার করা হতো। তার সময় মাঝে মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে মুসলমানদের ঘর বাড়ি ধ্বংস করে ফেলা হয়েছে। তার অনেক নজির আছে।
বহু লোককে হত্যা করা হয়েছে, যাদের অনেকের নাম সে আমাকে বলেছিল, মনে নাই। তখন ধর্মের নামে শোষণ চলত। ধর্মকে ব্যবহার করা হতো শোষক সম্প্রদায়ের সুবিধার জন্য। শুধু মুসলমান ধর্মের মধ্যেই এই প্রবণতা ছিল না, প্রত্যেক ধর্মের মধ্যেই ছিল। সকলের চেয়ে বেশি ছিল বৌদ্ধ ধর্মের মধ্যে। রাষ্ট্রনায়করা বৌদ্ধ ধর্মের রক্ষাকর্তা হিসেবে দেশকে ধর্মের নামে শাসন ও শোষণ করত এবং ধর্মকে ব্যবহার করত নিজেদের স্বার্থের জন্য। বৌদ্ধ ধর্মের অহিংস নীতি তখন আর ছিল না, সেটা হিংসায় পরিণত হয়েছিল। হাজার হাজার লোককে গুলি করে হত্যা করে চিয়াং কাইশেকের দল। দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে রাখত নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। এটা শোষক সম্প্রদায়ের নীতি। জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের শাসন ব্যবস্থা কায়েম রাখত। যখন জনগণের ভিতর গণ আন্দোলন শুরু হতো, তারা ভাত কাপড় দাবি করত, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য বদ্ধপরিকর হতো, তখনই শোষক গোষ্ঠী এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে লেলাইয়া দিত, যাতে তাদের গণ আন্দোলনকে অন্যদিকে ধাবিত করতে পারে। এবং দেখা যেত অশিক্ষিত জনসাধারণ নিজেদের বাঁচবার দাবি ভুলে যেয়ে সম্প্রদায়গত স্বার্থকে বড় করে দেখত। এটা শোষক গোষ্ঠীর নিয়ম। যুগ যুগ ধরে এই নিয়মে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে তারা তাদের শোষণ ও শাসন চালাত। মানুষ যদি সত্যিকারভাবে ধর্মভাব নিয়ে চলত, তাহলে আর মানুষে মানুষে এবং রাষ্ট্রে রাষ্ট্রে এইভাবে যুগ যুগ ধরে সংগ্রাম হতো না। কিন্তু মানুষ নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য ধর্মের অর্থ যার যেভাবে ইচ্ছা সেইভাবে চালাতে চেষ্টা করেছে। সেই জন্য একই ধর্মের মধ্যে নানা মতের সৃষ্টি হয়েছে। ধরুন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মকে যেভাবে রূপ দিয়েছিলেন, সেইভাবে যদি ধর্ম চলত, তাহলে আজ আর মানুষে মানুষে এ বিরোধ হতো না। কিন্তু সেই ইসলাম ধর্মের মধ্যে কত বিভেদ সৃষ্টি করা হয়েছে। সুন্নি, শিয়া, কাদিয়ানি, ইসমাইলি, আগাখানি, আবার মোহাম্মদি, ওহাবি, কত রকমের বিভেদ সৃষ্টি হয়েছে একই ধর্মের মধ্যে। এর অর্থ কি? আমরা দেখতে পেয়েছি শুধু হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের লোকেরাই একে অন্যের সঙ্গে দাঙ্গা হাঙ্গামা করে নাই। শিয়া সুন্নি দাঙ্গার কথা আপনারা জানেন। হাজার হাজার মুসলমান মুসলমানকে হত্যা করেছে। আপনারা এও জানেন কাদিয়ানি শিয়া সুন্নিদের সাথে পাঞ্জাবে যে হত্যাকাণ্ড হয়ে গেছে, তার নজির বোধহয় ইতিহাসে বিরল। এর কারণ কি? আজ ধর্ম কোথায়? আর যারা আমাদের ধর্মের গুরু, তাদের অবস্থা কি? একবার চিন্তা করলে বুঝতে পারবেন, আমাদের দেশে এককালে এই সকল তথাকথিত ধর্মগুরু বা পীর সাহেবরা ইংরেজি পড়া হারাম বলে আমাদের জাতির জন্য কি ভয়ানক ক্ষতি করেছে। সৈয়দ আহমদ যখন ইংরেজি পড়ার জন্য আলিগড় বিশ্ববিদ্যালয় সৃষ্টি করলেন, তখন তাকে এই সকল পীর সাহেবরা ফতোয়া দিল কাফের বলে। জিন্না সাহেব যখন পাকিস্তানের আন্দোলন শুরু করলেন, তখন এই সমস্ত পীর সাহেবরা কায়েদে আজমের বিরুদ্ধে কি জঘন্য ভাষায় আক্রমণ করেছিল। হাজার হাজার প্যাম্ফলেট কংগ্রেসের টাকা দিয়ে ছাপাইয়া দেশ বিদেশে বিলি করেছিল। ইসলামের নামে তারা কোরআন ও হাদিস দিয়া প্রমাণ করে দিতে চেষ্টা করত যে
পাকিস্তান দাবি করা আর কোরআনের খেলাফ করা একই কথা। আরেক দল পীর মৌলানারা বলতো এবং কেতাব কোরআন দিয়ে প্রমাণ করত যে পাকিস্তান চাওয়া জায়েজ আছে। আমার মনে আছে, যখন আমি সিলেটে গণভোটে যাই, আমার সাথে প্রায় 300 কর্মী ছিল। সিলেটে দেওবন্দের পাশ করা প্রায় 15,000 মৌলানা আছেন। তারা প্রায় সকলে একমত হয়ে ফতোয়া দিল যে সিলেট জেলা পাকিস্তানে যাওয়া উচিত হবে না এবং কোরআন হাদিস দিয়ে তা প্রমাণ করে দিতে চেষ্টা করল। সেখানে ভোটাভুটি হবে। লোকে যদি ভোট দেয় পাকিস্তানের পক্ষে, তবে সিলেট জেলা পাকিস্তানে আসবে, আর যদি হিন্দুস্তানের পক্ষে ভোট দেয় তবে হিন্দুস্তানে যোগদান করবে। আমরা সকলকে বোঝাতে চেষ্টা করলাম। কাজ শুরু হলো। হাজার হাজার মৌলানা লম্বা জামা পরে কংগ্রেসের টাকা নিয়ে বক্তৃতা শুরু করলেন, পাকিস্তানে ভোট দেওয়া হারাম। আমরা বলতে শুরু করলাম, ওরা ভাড়াটিয়া মৌলানা, ওদের কথা শুনো না। একটা ঘটনা বলতে চাই। সোহরাওয়ার্দী সাহেব সিলেটে খবর দিলেন যে তার শ্রেষ্ঠ কর্মীদের পাঠাবেন। যে জায়গায় অসুবিধা সেখানে তাদের পাঠালে খুব ভালো হবে। তার মধ্যে তিনি আমার নামও দিয়েছিলেন, কারণ তিনি মনে করতেন আমি খুব ভালো কর্মী আর বক্তৃতাও করতে পারি। আমাকে ও আমার দলবলকে এমন জায়গায় পাঠানো হলো যেখানে পাকিস্তানের পক্ষে কথা বললেই মৌলানারা মারে। যারা সভা করতে পূর্বে চেষ্টা করেছে তাদের কপালে অনেক কিছু হয়েছে। আমি যাওয়ার পরে বিয়াবহ নামক স্থানে সভা করব বলে ঘোষণা করলাম এবং সদল বলে রওনা হলাম। কিছু লোক সেখানে পাকিস্তানকে সমর্থন করতে লাগলো। তাদের প্রায় সকলেরই দাড়ি নাই। ভয়েতে তারা অস্থির। আমি প্রায় 40 জন বাছা বাছা কর্মী নিয়ে একদিন পূর্বে সেখানে পৌঁছলাম। কর্মীরা সব নেমে গেল বাড়ি বাড়ি ক্যানভাস করতে, আর দাবি করল, আপনারা ভোট না দেন কিন্তু আমাদের কিছু বলতে দেন। আপনারা শোনেন, পছন্দ না হয় ভোট দিবেন না। দুয়ারে দুয়ারে কর্মীরা ঘুরতে আরম্ভ করল। কিছু স্কুলের ছাত্র আমাদের ছেলেদের সাথে জুটল। দেশের মধ্যে কিছু লোক ঘুষখোর থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষ তো আর খারাপ না, তারা অনেক গুণে শ্রেষ্ঠ। তারা অনেকে বললেন, বলুক না ওরা কি বলতে চায়। যা হোক, সবার দিন সকাল সকাল আমরা উপস্থিত হলাম। যে দেখি আবার কংগ্রেসি মৌলানাদের দলও এসেছে। তারা প্রস্তাব করল যে সভা করতে পারো আগে, তবে বাহাস বা বিতর্ক করতে হবে। তোমরা পূর্বে বলো আর আমরা পরে বলবো। বাধ্য হয়ে কিলের ভয়েতে আমাদের মেনে নিতে হলো। প্রায় 10,000 লোক সভায় উপস্থিত হয়েছে। তারাও বলল, আচ্ছা, দুই পক্ষের কথাই আমরা শুনব। হায় খোদা, দেখি প্রায় 8-10 জন বিরাট বিরাট মৌলানা। একজনের নাম 1 পৃষ্ঠা। আলী, হজরত থেকে আরম্ভ করে অনেক দূর বলতে হয়। আমার তো দেখে প্রাণ শুকিয়ে গিয়েছে। তারা সভায় বহু কেতাব কোরআন নিয়েও এসেছে। প্রমাণ করে দেবে যে
পাকিস্তানের পক্ষে ভোট দেওয়া হারাম। ভাবি, হায় হায়, শেষ হয়ে যাব। আমার সাথে শুধু এক স্কুলের মৌলভী সাহেব, তিনি কিছু কোরআন হাদিস জানেন। ওদের দিকে চেয়ে তারও অবস্থা কাহিল। আর আমার সাথে ছিল করিমগঞ্জ মহকুমার গণভোট কমিটির প্রেসিডেন্ট ফোরকান আলী মুন্সি সাহেব। আমরা বিদেশি মানুষ, আমাদের পূর্বে বলতে দেওয়া হলো। স্কুলের মৌলভী সাহেব আধ ঘণ্টাখানেক কোরআন হাদিস দিয়ে কিছু বোঝালেন, আর ফোরকান আলী মুন্সি সাহেব আধ ঘণ্টা কিছু বললেন। আর আমার ভাগ্যে হলো 2 ঘণ্টা। সোহরাওয়ার্দী সাহেব আমাকে মাইক্রোফোন দিয়েছিলেন। আমি মাইক্রোফোনে বক্তৃতা শুরু করলাম। পীর সাহেবরা প্রথমে দাঁড়াইয়া ফতোয়া দিলেন মাইক্রোফোনে কথা বলা হারাম। যা হোক, আমি ওদের হারাম আর হালাল মানি কম। জানি তা মানলে আর পাকিস্তান আসতো না। বক্তৃতা 2 ঘণ্টা দেওয়ার পরে কর্মীরা পাকিস্তান জিন্দাবাদ, কায়েদে আজম জিন্দাবাদ শুরু করল। জনসাধারণও তাদের সাথে মিলে বলতে আরম্ভ করল। আর যায় কোথায়? পীর সাহেবরা দাঁড়াইয়া আমাকে ও কর্মীদের মারবার জন্য হুকুম দিল। প্রায় 2-3 লোক লাঠি নিয়ে আমাকে আক্রমণ করল। আমার সাথে কর্মীরা এসে আমার পাশে দাঁড়ালো। আমি মাথাটা এগিয়ে দিয়ে বললাম, আমাকে মেরে যদি শান্তি পান মারুন। কিন্তু কিছুক্ষণ হইচই করে আর মারল না, চলে গেল। এ ঘটনাটা বলা আমার এখানে উচিত কিনা জানি না, তবুও বললাম এই উদ্দেশ্যে যে কেমন করে আমাদের দেশের একদল মওলানা টাকার লোভে কোরআন হাদিসের মিথ্যা ব্যাখ্যা করতে পারে। কেন তারা এই কাজ করে? এর অর্থ তারা এটাকে ব্যবসা হিসাবে গ্রহণ করেছে। কোনো কাজকর্ম করে না, মানুষকে ফাঁকি দেয়, মাদ্রাসার নামে, মসজিদের নামে, লিল্লা বোর্ডিংয়ের নামে টাকা তুলে নিজেদের ভরণ পোষণ করে। চিয়ার কাইশেকের চীনে সেই দশা ছিল, কামাল আতাতুর্কের তুরস্কেরও সেই দশা ছিল। শুধু মুসলমান সমাজের মধ্যে এই কুসংস্কার ছিল না, চীন দেশের বৌদ্ধ সমাজে এর চেয়ে বেশি ছিল। ইসলামের মূল কথা শান্তি, ঈমান, বিশ্বভ্রাতৃত্ব। সেখানে ধর্মযাজকদের দ্বারা শান্তির পরিবর্তে দেখা দিল অশান্তি, ঈমানের পরিবর্তে বেঈমানি। বিশ্বভ্রাতৃত্বের জায়গায় দেখা দিল ভাই ভাইকে শোষণ বা নির্যাতন করা। যেমন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা স্বয়ং মহামতি বুদ্ধ অহিংস নীতি প্রচার করেছিলেন। সেখানে দেখা দিল হিংসা, ঘৃণা, অত্যাচার, অবিচার ও শোষণ। তেমনি এবার দেখা দিল খ্রিস্ট ধর্মের মধ্যে, যেখানে ক্রাইস্ট বলে দিয়েছেন, এক মুখে আঘাত করলে আরেক মুখ এগিয়ে দাও, ক্ষমাই মহত্বের লক্ষণ। কিন্তু খ্রিস্ট ধর্মে বিশ্বাসীরা দুনিয়ার অনুন্নত দেশগুলিকে শোষণ করার জন্য যুদ্ধ করে, নয়া নয়া অস্ত্র তৈরি করে তার দ্বারা জনসাধারণকে হত্যা করে সেই দেশগুলিকে শাসন করার নামে শোষণ করে। দরকার হলে শত শত নিরীহ লোককে বোমা মেরে হত্যা করে, গ্রামের পর গ্রাম উচ্ছেদ করে। এরাই আবার দুনিয়ায় প্রচার করে আমরা খ্রিস্টান। এরা কি জেসাস ক্রাইস্টকে অপমান করে না? যেমন আমরা মুসলমানরাও কি অসম্মান করি না দুনিয়ার শেষ নবী
হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁর আদর্শ পালন না করে তার নাম ব্যবহার করি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। তেমনি ভারতের দিকে চেয়ে দেখুন, হিন্দু ধর্মের রক্ষকরা জায়গায় জায়গায় মুসলমানদের হত্যা করছে ধর্মের নামে। এক হিন্দু অন্য হিন্দুর ছোঁয়া পানি পর্যন্ত খায় না, কারণ জাত যাবে। চীন দেশের অধিকাংশেরও বেশি লোক বৌদ্ধ। তারা সেখানে বৌদ্ধ ধর্মের নামে দোহাই দিয়ে নিরীহ মুসলমানদের ওপর, খ্রিস্টানদের ওপর অত্যাচার করেছে। চিয়াং কাই শেক সরকার এই অত্যাচার কোনোদিন বন্ধ করতে পারে নাই অথবা চেষ্টা করে নাই। সরকার ইচ্ছা করলে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বন্ধ করতে পারে না, এ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। আজ হিন্দুস্তানে পণ্ডিত জওহরলাল নেহরু যদিও চান না কোনো সম্প্রদায় অন্য সম্প্রদায়ের উপর অত্যাচার করুক, কিন্তু তাঁর সরকারের পক্ষে দাঙ্গা বন্ধ করা সম্ভব হচ্ছে না। কারণ তাঁর দলবলের মধ্যে এমন লোক আছে যারা এটাকে জিয়াইয়া রাখতে চায়। তাই পণ্ডিতজি শত চেষ্টা করেও দাঙ্গা থামাতে সমর্থ হচ্ছেন না। এই একইভাবে চিয়াং কাই শেকের চীনে দাঙ্গা হাঙ্গামা হয়ে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর ছারখার হয়ে যেত। নয়া চীন সরকার দাঙ্গা নির্মূলে নজর দিলেন। বিপ্লবের পর মাও সেতুংয়ের নেতৃত্বে চীনা কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসার পরে আজ পর্যন্ত একটা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামাও চীনে হয় নাই। যারাই চেষ্টা করেছে সরকার কঠোরভাবে তাদের শায়েস্তা করে দিয়েছে। আমাদের দেশে প্রোপাগান্ডা হয়েছে নয়া চীনে ধর্মকর্ম করতে দেওয়া হয় না। এটা যে সম্পূর্ণ মিথ্যা কথা তার যথেষ্ট প্রমাণ আমরা পেয়েছি। আর যদি আমি নয়া চীনে দেখতাম ধর্ম পালন করতে দেওয়া হয় না, তবে সমস্ত দুনিয়ায় এর বিরুদ্ধে আমি প্রোপাগান্ডা করতাম। কারণ আমি ব্যক্তিগতভাবে ধর্মে বিশ্বাসী এবং নিজে একজন মুসলমান বলে গর্ব অনুভব করি। আমি নিজে চেষ্টা করেছিলাম ভালোভাবে জানবার জন্য মুসলমানদের অবস্থা কী, তারা এই সরকারের হুকুমতে কেমন আছে, কী অবস্থায় দিন কাটাচ্ছে। পরে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম নয়া চীন সরকার কারও ধর্মকাজে বাধা সৃষ্টি করে না এবং যদি কোনো সম্প্রদায় অন্য সম্প্রদায়ের উপর বা তাদের ধর্মকাজে বাধা সৃষ্টি করে তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হয়। এরকম অনেক ঘটনার কথা আমাকে অনেক মুসলমান বলেছেন। সেখানে মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। প্রত্যেক মসজিদে ইমাম আছে যারা ছেলে মেয়েদের কোরআন হাদিস শিক্ষা দেয়। ইমাম সাহেবরা বেতন পান। তাদের আমাদের দেশের মতো না খেয়ে ইমামতি করতে হয় না। আর পেট বাঁচানোর জন্য মিথ্যা ফতোয়া দেওয়া লাগে না। আর তাবিজ কবজ ফুঁ ফাঁ দিয়া পয়সা নিতে হয় না এবং এই সমস্ত টাকা গ্রহণ করা আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে। যতদূর খবর নিয়ে জানলাম নয়া চীনে একটা প্রতিষ্ঠান আছে যার নাম অল চায়না ইসলামিক কালচারাল অ্যাসোসিয়েশন। এই প্রতিষ্ঠান থেকে পিকিং সরকারকে সাহায্য করা হয় আর মুসলমানরা অর্থ দিয়া একে বাঁচাইয়া রাখে। এদের কাজ ইসলামের নামে যে সব কুসংস্কার চালু হয়েছে তা
মুছে ফেলে দেওয়া। যত মসজিদ আছে তার হিসাব নিয়ে ইমাম নিযুক্ত করা, তাদের মাসে মাসে বেতন দেওয়া, আর অনেক ইমামকে জমি বা অন্য কাজ দেওয়া হয়েছে যাতে তাদের পরের দানের উপর নির্ভর করতে না হয়। এরাই বড় বড় মাদ্রাসা করে, সেখান থেকে পাশ করলে মৌলানা বা মৌলবি লেখা যায়। অন্য কোথাও থেকে পাশ করলে মৌলানা লেখার ক্ষমতা নাই। এবং এই কমিটিও তেমন কাউকে মৌলানা হিসাবে গ্রহণ করবে না। পাশ করার পরে আবার একটা পরীক্ষা দিতে হয়। একটা বোর্ড আছে, বোর্ডের পরীক্ষায় পাশ করলে তাদের চাকরি দেওয়া হয়। ইচ্ছামতো মাদ্রাসা করে ব্যবসা করা যায় না। এই কমিটি থেকে অনুমতি নিতে হবে। ওই কমিটি অনুমতি দিলেই সরকারও অনুমতি দিবে। যদি কোথাও মসজিদ ভেঙে যায় বা মেরামত করতে হয়, তবে কমিটি তা করবে জনগণের সাহায্য নিয়ে। কেন্দ্রীয় কমিটির ব্রাঞ্চ হিসেবে প্রাদেশিক, জেলা, মহকুমা কমিটিও আছে। পীর মুরিদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। আমাদের দেশে যদি যক্ষ্মার ব্যারাম হয়, তবে পীর সাহেব 1 টাকা 5.25 আনা পয়সা নিয়া তাবিজ দিয়া বলে, ভালো হয়ে যাবা। বেচারা বিশ্বাস করে পড়ে থাকে। একদিন ভুগতে ভুগতে মারা যায়, আর কিছু ব্যারাম বিলিয়ে রেখে যায়। হয় স্ত্রীর যক্ষ্মা হবে, না হয় ছেলে মেয়েদের হবে। এইভাবে রোগের বিস্তার ঘটে। তাই তাবিজ, কবজ, ফুঁফা বন্ধ হয়ে গেছে নয়া চীনে। তাতে ইসলামের কোনো ক্ষতি হয় নাই, বরং উপকার হয়েছে। বসে বসে টাকা নেওয়া আর 4টা করে বিবাহ করা নয়া চীনে এখন আর চলে না, যা আমাদের দেশে সচরাচর চলে থাকে। আবার কেউ 60 বৎসর বয়সে 14 বৎসরের মেয়ে বিবাহ করে বসে থাকে। এমন অনেক গল্প চীন দেশে ছিল, আমাদের দেশেও আছে যে পীর সাহেবদের মুরিদরা মেয়ে দান করে। 60 বৎসরের পীর সাহেব 12 বৎসরের মেয়েকে বিবাহ করিয়া মুরিদের দান গ্রহণ করেন। নয়া চীনের ইসলামিক কালচারাল অ্যাসোসিয়েশন এই সমস্ত অন্যায় কাজ বন্ধ করতে সক্ষম হয়েছে। সাংহাই জামে মসজিদের ইমাম সাহেব আমাদের অনেক গল্প বলেছিলেন। মনে হলো এদের মতো ইমাম হলে দেশের যথেষ্ট উপকার হতো। মাঝে মাঝে আমাদের মনে হয়, হায়, 4 বৎসরে যে কুসংস্কার নয়া চীন ধ্বংস করেছে, তা করতে আমাদের কত সময় লাগবে। মোহাম্মদ আলী জিন্নাহ বেঁচে থাকলে অন্ততপক্ষে এই কাজটা হতো। তিনি এ সমস্ত ধোঁকাবাজ, পরের টাকায় নির্ভরশীল মাওলানা দেখতে পারতেন না। আজ আমাদের দেশেও 2-1 শিক্ষিত মাওলানা আছেন যারা এই সমস্ত কুসংস্কার দূর করতে চান। নয়া চীনে শুধু ইসলামিক কালচারাল অ্যাসোসিয়েশনই নাই, খ্রিস্টান কালচারাল অ্যাসোসিয়েশনও আছে, বৌদ্ধ কালচারাল অ্যাসোসিয়েশনও আছে। তারাও তাদের সমাজ থেকে কুসংস্কার দূর করার জন্য প্রাণপণে চেষ্টা করছে। অস্ট্রেলিয়ার এক ভদ্র মহিলা, যিনি খ্রিস্টান ধর্মযাজক ছিলেন, প্রায় 30 বৎসর চীনে আছেন। তার কাছে খ্রিস্টানদের কুসংস্কার সম্বন্ধে গল্প শুনেছি। তিনি শান্তি সম্মেলনে যোগদান করেছিলেন। খ্রিস্টানদের চেয়ে বৌদ্ধ ধর্মের মধ্যে কুসংস্কার বেশি ছিল। আজ আর কোনো কুসংস্কার চীন দেশে নাই। ধর্মের দোহাই দিয়ে সেখানে আজ রাজনীতি চলে না, যা চলছে আজও আমাদের দেশে।
অনেক নেতাকে আমি জানি যারা মুসলিম লীগের সদস্য, যাদের সাথে আমি বহুদিন রাজনীতি করেছি। তারা ইসলামের যে কয়টা কাজ করা নিষেধ আছে তার প্রত্যেকটা করে। আবার ইলেকশনে দাঁড়াইয়া বড় বড় পীর মৌলানাদের হাজির করে তাদের কাছ থেকে ফতোয়া নেয় টাকা দিয়া। বক্তৃতা ইসলামের কথা বলে বেহুশ হয়ে পড়ে। আমার যতদূর ইসলাম সম্বন্ধে জানা আছে তাতে আল্লাহ সকলকে ক্ষমা করতে পারে, কিন্তু এই বেঈমানদের কোনো দিন ক্ষমা করবে না। এই রাজনৈতিক নেতারাই নিজেদের স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করে, নিজেদের নেতৃত্ব রক্ষা করার জন্য। জনসাধারণকে ধর্মের নামে ধোঁকা দিয়ে তাদের শাসন ও শোষণ করতে চায়। এরাই দুনিয়ায় ধর্মকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করে ধর্মের যথেষ্ট ক্ষতি করেছে ও করছে। ধর্মের ভিতর যা আছে তা মানুষ সত্যিকারভাবে বুঝতে পারলে আর তা পালন করলে দেশে শোষণ, অত্যাচার, অবিচার থাকত কিনা সন্দেহ। নয়া চীনে আজ আর কেহ রাজনীতিতে ধর্মকে ব্যবহার করতে পারে না। ব্যক্তিগতভাবে যার ইচ্ছা ধর্মকর্ম করতে পারে, কেহ তাকে বাধা দিতে পারবে না। আর কেহ ধর্ম পালন না করলেও কেহ জোর করে করাতে পারবে না। দুইটাই নয়া চীনে আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে। সম্প্রদায় হিসাবে সেখানে রাষ্ট্রের কোনো সুযোগ পাওয়া যায় না। বৌদ্ধরা 80% জন বলে 80% চাকুরি তাদের দিবে এমন কোনো বাধ্যবাধকতা সেখানে নাই। যদি মুসলমানরা সংখ্যায় নগণ্য হয়েও শিক্ষিত বেশি হয়, চাকুরি তাহারাই বেশি পাবে। যে যে কাজে সক্ষম সে সেই কাজ পাবে। খ্রিস্টান বলে অথবা মুসলমান বলে তাকে বাদ দেওয়া চলবে না। অনেক মুসলমান আছে যারা অনেক বড় বড় সরকারি চাকুরি অধিকার করে আছে। অনেক প্রদেশের গভর্নর মুসলমান। সৈন্যবাহিনীতে অনেক বড় বড় পদ মুসলমানরা অধিকার করে আছে। নয়া চীনের সৈন্যবাহিনীতে সংখ্যানুপাতে মুসলমান অনেক বেশি। যে অঞ্চলে মুসলমানরা বাস করে তারা যোদ্ধা নামে পরিচিত ও খুব সাহসী। নয়া চীন সকলকেই মানুষ হিসেবে বিচার করে। কে কোন ধর্মের তা দিয়ে বিচার হয় না। তাই নয়া চীন সরকার সকল সম্প্রদায়ের জনসাধারণের সমর্থন পেয়েছে। অল্প সময়ের মধ্যে কোনো সরকার এত ভালো কাজ করতে পারে নাই। যারাই নয়া চীনে গেছে তাহারাই এদের প্রশংসা করেছে। শুধু আমি একা হতভাগাই মুগ্ধ হই নাই। আপনারা সকলে জানেন আতাউর রহমান সাহেব ও ইত্তেফাক সম্পাদক তফাজ্জল হোসেন সাহেব, যাকে মানিক ভাই বলে আমরা ডাকি, এরা দুজনেই কমিউনিস্ট আদর্শের ঘোর বিরোধী হয়েও নয়া চীন সরকারকে প্রশংসা না করে থাকতে পারেন নাই। আপনারা পীর মানকি শরীফকে সকলেই জানেন। তার মতো গোঁড়া মুসলমান আমার চোখে জীবনে পড়ে নাই, যিনি নয়া চীনে যেয়েও মুসলমানদের পাক ছাড়া আর কারো পাক খান নাই। তার মুখে এদের প্রশংসা শুনেছি। আমাকে মুসলিম লীগওয়ালারা কমিউনিস্ট বলতে ছাড়ে না, যদিও কমিউনিস্ট আদর্শের সাথে আমার কোনো সম্বন্ধ নাই। আমি আলাদা পার্টির জেনারেল সেক্রেটারি। তার ম্যানিফেস্টো আছে, গঠনতন্ত্র আছে। তার নেতা জনাব শহীদ সোহরাওয়ার্দী ও মৌলানা ভাসানী। শহীদ সাহেব কমিউনিস্ট বিরোধী এবং মৌলানা ভাসানী ইসলামের সত্যিকারের খাদেম। তাই ও কথা ওঠে না। কিন্তু আমাদের দেশের একদল লোক আছে, ভালো কথা বললেই কমিউনিস্ট বলে চিৎকার শুরু করে। তাদের জন্যই আজ লোকের মনে দিন দিন ধারণা হচ্ছে কমিউনিস্টরাই বোধহয় ভালো কথা কয়।
নয়া চীনে কমিউনিস্ট নীতি বলে কোনো নীতি দেখলাম না। দেশের ও জনগণের যাতে মঙ্গল হয় তাই তাদের কাম্য এবং সেই কাজই তারা করে। গ্রেট ব্রিটেনের ভূতপূর্ব প্রধানমন্ত্রী লেবার পার্টি লিডার মিস্টার এটলিও নয়া চীন সরকারকে প্রশংসা না করে পারেন নাই। আমাদের রাষ্ট্রদূত নয়া চীন সরকারের প্রশংসা করেছেন। তিনি আমাদের বলেছিলেন, যে দক্ষতার সাথে এরা শাসনকার্য চালাইতেছে তাতে অদূর ভবিষ্যতে দুনিয়ার যে কোনো শ্রেষ্ঠ রাষ্ট্রের সাথে এদের তুলনা করা যাবে। একথা সত্য যে তারা কমিউনিস্ট নীতিতে বিশ্বাসী, তবে সোভিয়েত রাশিয়ার সাথে তাদের যথেষ্ট তফাৎ আছে। রুশ বিপ্লবের পরে সেখানকার কমিউনিস্ট পার্টি অনেক নতুন পথ অবলম্বন করে ভুল করেছে, পরে আবার তার সংশোধন করেছে। রাশিয়া যে ভুল হয়েছে সে ভুল নয়া চীন আজ আর করছে না। দুনিয়ায় আজ অনেক আদর্শের সরকার আছে, কোথাও রাজতন্ত্র, কোথাও গণতন্ত্র, কোথাও ফ্যাসিবাদ, কোথাও কমিউনিজম বা সোশ্যালিজম। যে যে দেশে ফ্যাসিস্ট সরকার আর কমিউনিস্ট সরকার কায়েম, সেখানে অন্য কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক আদর্শকে কাজ করতে দেওয়া হয় না। আবার অনেক দেশে গণতন্ত্র বলে চিৎকার করে, কিন্তু গণতন্ত্রের গ অক্ষরও কায়েম হতে দেয় না সে দেশের সরকার। কারণ বিরোধী দল থাকলে তাদের অপকর্ম দুনিয়ার কাছে ধরা পড়ে এবং জনগণের চাপে গদি ছাড়তে বাধ্য হয়। তাই তারা ছলে বলে কৌশলে গদি রক্ষার জন্য নানা উপায় বাহির করে এবং বিরোধী দলের নেতাদের কারাগারে নিক্ষেপ করে। নয়া চীনে যার সাথেই আলাপ করেছি দেখেছি তারা আমেরিকার কথা শুনলে যেন রাগে ফেটে পড়ে। অনেক কথার ও আলোচনার এবং অনেকগুলি কারণের মধ্যে এর 3টা কারণই প্রধান বলে মনে হলো। নয়া চীনকে ইউএনএ ঢুকতে দিতেছে না, কোরিয়ায় সৈন্য পাঠিয়ে আমেরিকা কোরিয়ানদের যুদ্ধে হত্যা করেছে, চীনে জীবাণু বোমা ফেলেছে, চিয়াং কাইশেককে সাহায্য করেছে। চিয়াং কাইশেক যে আজ ফরমোজাতে বিরাট সৈন্যবাহিনী নিয়ে আরামে বাস করছে তা একমাত্র আমেরিকার সাহায্যে। নয়া চীনে আমেরিকার বিরুদ্ধে যে জনমত গড়ে উঠেছে সেটা হওয়াই স্বাভাবিক। কারণ ইউএনও কেন করা হয়েছে? সমস্ত দুনিয়ার রাষ্ট্রগুলি এক জায়গায় বসে যাতে তাদের ভিতরকার গোলমাল এবং নানা মতবিরোধ মিটমাট করতে পারে। তার জন্যই দুনিয়ার রাষ্ট্রগুলি আজ ইউএনও বা জাতিসংঘ গঠন করেছে। কিন্তু সত্যই এটা অন্যায় যে 60 কোটি লোকের একটা দেশ আজ ইউএনওতে ঢুকতে পারছে না, কারণ তাতে আমেরিকার স্বার্থে আঘাত লাগে। দেখা যায় থাইল্যান্ড, ইরাক, ইরান, ব্রহ্মদেশ, হল্যান্ড, বেলজিয়াম, এমনকি 10 লক্ষ লোকেরও দেশ 2-1টা আছে যারা ইউএনের সদস্য, কিন্তু 60 কোটি লোকের দেশ ঢুকতে পারবে না। আর সে জায়গায় দেশ থেকে বিতাড়িত, দেশদ্রোহী বলে যাকে লোকে গালি দেয়, যে দেশ থেকে পালিয়ে পার্বত্য চট্টগ্রামের সমান একটা দ্বীপে আশ্রয় নিয়েছে, পরের টাকায় কোনো মতে খেয়ে পড়ে বেঁচে আছে, তার সরকার আজ ইউএনওতে সদস্য। এবং সেখানে দাঁড়াইয়া নয়া চীন সরকারের বিরুদ্ধে বক্তৃতা করে। চীনের লোক জানে যে এটা একমাত্র আমেরিকার ষড়যন্ত্র, তাই চীনের জনগণ মনে করে আমেরিকার সরকার তাদের শত্রু। জীবাণুযুদ্ধে চীনের বহু লোকের ক্ষতি হয়েছিল, বহু লোক নানা রোগে ভুগে অসুস্থ হয়ে পড়েছিল। এই সমস্ত দেখে আমেরিকার বিরুদ্ধে নয়া চীনের জনমত। সত্যই এটা লজ্জার বিষয় যে আজ নয়া চীনের স্থান ইউএনওতে নাই। কোনো মতবাদী
নয়া চীনের ইউএনওতে যোগদানে বাধা সৃষ্টি করতে পারে না। যাদের মধ্যে সামান্য মনুষ্যত্ব আছে তাদের চোখেও আজ এই ঘটনা চোখে না পড়ে পারবে না। ইংরেজদের বিরুদ্ধে নয়া চীনের মনোভাব খুব খারাপ দেখলাম না, কারণ নয়া চীন সরকারকে ইংরেজরা স্বীকৃতি দিয়েছে। পিকিংয়ে ব্রিটিশ রাষ্ট্রদূত আছে। নয়া চীনের লোক মনে করে ইংরেজরা যাই হোক তাদের কিছুটা মনুষ্যত্ব আছে এবং বোঝবার মতো ক্ষমতাও রাখে। হংকং চীনের মূলখণ্ডের ভিতর একটা ইংরেজ কলোনি। ইচ্ছা করলে কয়েক ঘন্টার মধ্যেই নয়া চীন উহা দখল করে নিতে পারে, কিন্তু তারা মনে করে হংকং ইংরেজের দখলে থাকলে তাদের সাথে বন্ধুত্ব করতে বাধ্য হবে। কথাটা যে কিছুটা সত্য তাতে সন্দেহ নাই। অনেক ইংরেজের ব্যবসা আছে সাংহাইতে। আমেরিকার সমস্ত কলকারখানা আজ বাজেয়াপ্ত করে নিয়েছে নয়া চীন সরকার, কিন্তু ইংরেজদের কলকারখানা আজও বাজেয়াপ্ত করে নাই। কারণ নয়া চীন আজ চায় যত দেশের সাথে বন্ধুত্ব করা যায় ততই তাদের জন্য মঙ্গল। ভারতবর্ষ ও পাকিস্তান সম্বন্ধে তাদের ধারণাও খুব ভালো, কারণ ভারতবর্ষ ও পাকিস্তান তাদের সরকারকে স্বীকৃতি দিয়েছে এবং পাকিস্তান ও ভারতবর্ষের রাষ্ট্রদূত নয়া চীনের পিকিং শহরে আছে। যাদের সাথে আমার আলাপ হয়েছে মনে হয় তারাই পাকিস্তানের সাথে বন্ধুত্ব করতে ও ব্যবসা বাণিজ্য করতে খুবই আগ্রহশীল। পাকিস্তান নয়া চীনকে ইউএনওতে গ্রহণ করবার জন্য ভোট দিয়েছিল, একথা অনেকে কৃতজ্ঞতার সাথে স্বীকার করেছিল। এশিয়াবাসী এক হয়ে পশ্চিমা শক্তির অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াক, এটাও তাদের একটা দাবি। তারা মনে করে যুগ যুগ ধরে পশ্চিমের শক্তিবৃন্দ এশিয়ার বহু দেশকে শোষণ করেছে। আজ সময় এসেছে এশিয়ানদের শোষণ বন্ধ করার। তারা মনে করে এশিয়ার সমস্ত রাষ্ট্রের মধ্যে যেন বন্ধুভাব গড়ে ওঠে। নয়া চীনের উন্নতি দেখে সত্যই আমি সন্তুষ্ট হয়েছি। যদি 10 বৎসর তারা দেশকে শান্তিপূর্ণভাবে গড়তে পারে তবে দেশের জনসাধারণের কোনো দুঃখ দুর্দশা থাকবে না, অশিক্ষা কুসংস্কার মুছে যাবে এবং দুনিয়ার যে কোনো শক্তির সাথে তারা মোকাবেলা করতে পারবে সকল দিক থেকে। কারণ জাতিকে গড়ে তোলার যে প্রধান শক্তি জনসাধারণের মনোবল, তা নয়া চীনের জনগণের মধ্যে আছে। নয়া চীনের অনেক কিছুই আমার ভালো লেগেছিল, এ কথা সত্য, কিন্তু নয়া চীন সরকার কমিউনিস্ট মতবাদ ছাড়া অন্য কোনো মতবাদের লোককে রাজনীতি করতে দেয় না। একমাত্র নয়া চীন নেতা মাও সেতুংয়ের নয়া গণতন্ত্রের নীতি যারা বিশ্বাস করেন তাদেরই রাজনীতি করার অধিকার আছে। অন্য কোনো নতুন আদর্শের দল সৃষ্টি করার অধিকার কারও নাই। যদিও নয়া চীন সরকারের বড় পদগুলিতে কমিউনিস্ট ছাড়া 2-4 জন নন কমিউনিস্ট আছেন, তবে ধরে নিতে হবে তারা কমিউনিস্ট ভাবাপন্ন এবং কমিউনিস্টরা যা বলে তাই বিনা প্রতিবাদে মেনে নেয়। ধরুন একজন সাধারণ নাগরিক মনে করে সরকার যেভাবে দেশকে গড়তে চেষ্টা করছে তাহাতেই দেশের মঙ্গল। আমার মতে ভাত কাপড় পাবার ও আদায় করে নেবার অধিকার মানুষের থাকবে, সাথে সাথে নিজের মতবাদ প্রচার করার অধিকারও মানুষের থাকা চাই। তা না হলে মানুষের জীবন বোধহয় পাথরের মতো শুষ্ক হয়ে যায়।
আজ শেষ হলো আমার দেখা নয়াটিন বইটির পাঠ। অন্য কোনো বইয়ের পাঠ শুনতে চোখ রাখুন পাঠশালার ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকুন, পাঠশালার সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।